কিউটি ভাই, আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? পরশের দেওয়া নামে অন্য কেউ ডাকায় ইয়ানা পেছনে তাকিয়ে দেখল পরশকে কোলে নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বয়স আদ্রের কাছাকাছি, তবে ওনার থেকে ছোটই হবে। আপনি? আমি হলাম আপনার চাম্পের একটা মাত্র মামা, আর আমি আপনাকে কিউটি পাই বলে ডেকেছি বলে রাগ করবেন না প্লিজ। পরশের থেকে আপনার এই নামটা জেনেছি, ও বলেছে আপনি নাকি অনেক কিউট আর ভালো। এখন তো দেখছি সত্যিই তাই। আকাশের সাথে ইয়ানার অনেক ভাব হয়ে গেল। তারপর দুজনে মিলে বাকি কাজগুলো সেরে নিল। বিকেলের দিকে ইয়ানা অন্তরাকে বলে বাড়ি চলে গেল। বলল সন্ধ্যার সময় একেবারে রেডি হয়ে আসবে। অন্তরা ওকে আর নিষেধ করলো না। সন্ধ্যায় সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। পরশ কেকের সামনে দাঁড়িয়ে, পরশ আজকে স্যুট পরেছে, অনেক মিষ্টি লাগছে দেখতে। লিজা এত পরিমাণ মেকআপ দিয়েছে মুখে, যেন ওর মুখের মেকআপ উঠিয়ে পরোটা বানালে অন্তত 20 জন মানুষকে সেই পরোটা একটা একটা করে খাওয়ানো যাবে। সবাই নিজের কাজে ব্যস্ত। তখন আকাশ দরজার দিকে তাকিয়ে আনমনেই বলে উঠল, ওয়াও, সো বিউটিফুল। আকাশের কথা শুনে পরশও দরজার দিকে তাকিয়ে বলল, বিউটিফুল কিউটি পাই। আদ্র হাতে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নামছিল। তখনই বেখেয়ালে ওর চোখ দরজার দিকে পড়ল। দেখল কালো শাড়ি পরিহিতা এক আগুন সুন্দরী রমণী তার শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত। আদ্র না চাইতেও ওর চোখ দরজায় দাঁড়ানো ইয়ানার দিকে আটকে গেল। ওদিকে ইয়ানা শাড়ি পরে হাঁটতে পারে না। আম্মু শাড়িটা পরিয়ে দিয়েছে। অনেক কষ্টে এত পথ আসলেও এখন জায়গায় এসে কুচি পায়ের সাথে জড়িয়ে গেছে, তাই ও দরজায় দাঁড়িয়েই শাড়ির কুচি ঠিক করছে। লিজার কথায় আদ্রের হুঁশ ফিরল। বল না আদ্র, আমায় কেমন লাগছে? আর তো ইয়ানার দিকে তাকিয়ে আনমনেই বলে উঠল, অপূর্ব, যেন পরিরাজ্যের কোনো অপ্সরা ভুল করে জমিনে নেমে এসেছে। আদ্রর কথায় লিজা খুশি হয়ে পড়ল। সত্যি বলছিস আদ্র? কিসের সত্যি? আর হ্যাঁ, তোকে তেমন ভালো লাগছে না। মেকআপটা আর একটু কম করলে ভালো লাগতো। এখন চল চ্যাম্পের কাছে যাওয়া যাক। লিজা মন খারাপ করে আদ্রের পেছনে চলে গেল। পুরো অনুষ্ঠানটা খুব ভালোভাবেই মিটে গেল। পার্টি শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গেছে। সবাই খাওয়া শেষ করে বিদায় নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। ইয়ানা আকাশের সাথে কথা বলছিল, তখন ও বলল, আমি একটু আসছি, আপু সহ বাকিদের থেকে বিদায় নিয়ে আসি। এই বলে ইয়ানা অন্তরার কাছে যেতে গিয়ে শুনতে পায়, কি হচ্ছে কি আদ্র? তুমি এমন করছো কেন? একে তো এত রাত, মেয়েটা একা যাবে কি করে? তুমি গিয়ে দিয়ে আসলে কি এমন হবে? সরি ভাবি, আমি পারবো না। রোজ রোজ ওই মেয়েকে আমি কেন দিয়ে আসবো? আমি কি ও ড্রাইভার নাকি? হ্যাঁ ভাবি, আদ্র তো ঠিকই বলেছে। ওই মেয়েকে যে ওকে দিয়ে আসতে হবে, আর ও একা এসেছে, একাই যেতে পারবে। আদ্র এখন যাবে না। লিজা, কিছু মনে করো না। তোমাকে কষ্ট দিতে চাই না, তবুও কথাটা বলতে বাধ্য হচ্ছি। তুমি বাইরের মানুষ, বাইরেই থাকো। আমি আদ্রর ভাবি, আমি আদ্রর সাথে কথা বলছি। তুমি আমাদের কথার ভিতর নাক না গলালেই আমি খুশি হব। অন্তরার কথা শুনে লিজা লজ্জায় চুপ করে থাকলো। আর বাইরে থেকে ইয়ানা কথাগুলো শুনে রেগে ওর চোখে পানি চলে আসলো। উনি কি ভাবে কি নিজেকে? আমার কাউকে লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। কথাটা নিজে নিজে বলেই ইয়ানা বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদিকে আদ্রের কথা বলার মাঝেই আকাশ এসে বলল, আপু, আদ্র ভাইয়ের যদি সমস্যা হয় তাহলে আমি গিয়ে মিস ইয়ানাকে দিয়ে আসি। তাহলে তো অনেক ভালো হয় ভাই। তুই বরং যা, গিয়ে মেয়েটাকে দিয়ে আয়, অনেক রাত হয়েছে। আর চোখে আদ্রর দিকে তাকিয়ে বলল অন্তরা। ইয়ানাকে আকাশ দিয়ে আসবে শুনে আদ্র কেন যেন অনেক রাগ হলো, তাই ও বলল, কাউকে যেতে হবে না। এতদিন যখন আমিই দিয়ে আসছি, আজকেও আমিই দিয়ে আসবো। কথাটা বলে গটগট করে বেরিয়ে গেল আদ্র। সেই কাজটাই করবে, শুধু শুধু এতটা পেঁচালো। ওই যে বলে না, গাধা সেটাই খায়, মাঝখানে শুধু হাত লায়। বিড়বিড় করে কথাটা বলে নিজেই হেসে ফেলল অন্তরা। আকাশ তো হাঁ করে দাঁড়িয়ে আছে। কি হলো বেচারা কিছুই বুঝলো না। আর ওদিকে লিজা রাগে ফুঁসছে। কিছু একটা করতে হবে, যে করেই হোক ওই মেয়েটাকে আদ্রর কাছ থেকে দূরে সরাতেই হবে। কি হচ্ছে কি ইয়ানা? আমি কিন্তু এভাবে তোমার পিছু পিছু যেতে পারবো না। আর দেখতে পাচ্ছ না বৃষ্টি হচ্ছে, দ্রুত গিয়ে গাড়িতে বসো।
আমি কি আপনাকে বলেছি যে আমার পেছনে আসুন? আপনি জানি না কেন এসেছেন। আমি একাই যেতে পারবো, আমার কাউকে প্রয়োজন নেই। ও রিয়েলি? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? বৃষ্টিতে ভিজে শাড়িটার কি অবস্থা? এই অবস্থায় তুমি বাড়ি যাবে? মানুষকে শরীর দেখাতে ভালো লাগে? ওনার কথা শুনে নিজের দিকে তাকিয়ে দেখি সত্যি শাড়ি ভিজে একদম গায়ের সাথে লেপটে গেছে। আমি শাড়িটা আরো ভালো করে নিজের গায়ে পেঁচিয়ে নিলাম, তবু ওনার গাড়িতে যাব না। কি হলো, এভাবে হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে গাড়িতে বসো, তোমার জন্য আমি ভিজে যাচ্ছি। আমি কি আপনাকে ভিজতে বলেছি? কেন এসেছেন? আপনাকে বারবার আমার ড্রাইভার হওয়া লাগবে না, আপনি যেতে পারেন। আমি যখন একা আসতে পেরেছি তো একা যেতেও পারবো। সত্যি ভালো কথা শোনার মেয়ে নও তুমি, সব সময় কিছু বক বক করতে জানো। কথাটা বলে আদ্র ইয়ানাকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করলো। কেননা কথা বলতে বলতে ইয়ানা আর আদ্র গাড়ির থেকে প্রায় অনেক দূরে চলে এসেছে। এটা কি ধরনের ব্যবহার মিস্টার আদ্র? ছাড়ুন আমায়, নামিয়ে দিন। আপনি আপনি না ভদ্র ঘরের ছেলে? তাহলে এটা কেমন ব্যবহার মাঝ রাস্তায়? বলা নেই কওয়া নেই, এভাবে একটা মেয়েকে কোলে তুলে নিলেন। আমি কিন্তু চিৎকার করব। আর একটা কথা বলতে কিন্তু রাস্তায় ফেলে দিয়ে চলে যাব, তখন দেখবো কি করো। দিন তো, ফেলে দেখি কত বড় সাহস। কি ভেবেছেন আপনার এই ধমকানিতে আমি ভয় পেয়ে চুপ করে যাব? মোটেও না। আপনি যতই আমায় ধমকান না কেন, আমি চুপ করব না। এটা কি করলেন? বলেছিলাম না বেশি বক বক করলে ফেলে দেবো, তো সেটাই বললাম। এখন জলদি করে গাড়িতে উঠে বসো, নয়তো তোমাকে রেখেই চলে যাব। আর রাত কিন্তু প্রায় 11টার বেশি বাজে। যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু রাস্তায় তেমন কেউ নেই। এখন দেখো তুমি কি করবে, নিজের ইগো দেখিয়ে এভাবে রাস্তায় বসে থাকবে নাকি গাড়িতে গিয়ে উঠে বসবে? আর হ্যাঁ, আমি গাড়িতে ওয়েট করছি, জলদি এসো। বেশি দেরি করলে তোমায় কিন্তু রেখেই চলে যাব। কি কি খারাপ লোক, এভাবে কেউ রাস্তার উপর ফেলে দেয়? আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে। যাব না ওনার সাথে। কিন্তু উনি ঠিকই বলেছে, এখন অনেক রাত হয়ে গেছে, তার উপর আবার অনিশ্চিত করছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে তো অজ্ঞান হয়ে যাব। কি করব এখন? আমার ভাবনার মাঝেই উনি গাড়ির হর্ন বাজাতে লাগলো। আসছি। সব সময় শুধু এমন করে। বাড়ি গিয়ে গরম তেলে সেঁক নিতে হবে। গাড়ির কাছে যেতেই উনি ভেতর থেকে গাড়ির দরজা খুলে দিল। আমিও চুপচাপ গাড়িতে গিয়ে বসলাম। সেই তো আমার কাছে, আচ্ছা সেই তো আমার সাথেই এলে, মাঝখানে এত নাটক করার কি দরকার ছিল? দেখুন, অনেক দেখেছি আর দেখতে চাই না। এখন তুমি চুপ করে থাকো। তখন ইয়ানা রেগে বাড়ি থেকে বেরিয়ে আসার পর আদ্র ইয়ানাকে দিতে যাওয়ার জন্য ইয়ানাকে খুঁজতেছিল। তখন অনেক বলল যে একটু আগে নাকি ইয়ানা বাড়ি থেকে বেরিয়ে গেছে। অনেকবার ডেকেছে তবুও শোনেনি। অনেকের কথা শুনে আদ্র তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আকাশে অনেক মেঘ ছিল। আদ্র বেরোনোর পরপরই আকাশ ভেঙে বর্ষণ শুরু হলো। আদ্র কিছু দূর যাওয়ার পর দেখলো ইয়ানা বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যাচ্ছে। তখনই ও গাড়ি থামিয়ে ইয়ানার পেছনে গেল। যাবো, তোমার বাড়ি এসে গেছে। আর কালকে আচ্ছা সকাল সকাল চলে আসবা, মনে হচ্ছে তোমার জন্য আমার জ্বর আসবে। এই শুনুন, মোটেও আমার দোষ দেবেন না। নিজেই তো আমার পেছনে আসলেন। আর হ্যাঁ, বাসায় গিয়ে সরিষার তেল গরম করে হাতে পায়ে আর কানে ডলে ডলে নেবেন। আর ঔষধ খেয়ে নেবেন, তাহলে দেখবেন সেরে যাবে। আর আমার কিছু হবে না আল্লাহর রহমতে, কেননা আমার এসবে অভ্যাস আছে। হোয়াট, কি বললে? আমি ওই সরিষার তেল দেবো? নো ওয়ে। আর তোমাকে এত জ্ঞান দিতে হবে না, যাও যাও নামো। একে তো দেখছি ভালো কথা বললেও দোষ, পরে বুঝবে মজা। ইয়ানা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে চলে গেল আর আদ্র গাড়ি ঘুরিয়ে চলে গেল। সকালে ইয়ানা অফিসে গিয়ে আদ্রের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করতেই ভেতর থেকে জবাব আসলো। এসো। এ কি না মানে স্যার, আপনি? আদ্র স্যার কোথায়? আরে ইয়ানা, এসো বসো। আদ্রর সাথে কথা আর কি বলবো, কালকে তোমাকে দিয়ে আসার পর রাতে সে কি জ্বর। তুমি তো জানোই অন্তরার এই অবস্থা। আর মা তো রাতে ওষুধ খেয়ে ঘুমায়, সারা রাতে আর উঠে না। তারপর আমি আর অন্তরাকে মাথায় পানি দিয়ে ধুয়ে জোর করে ওষুধ খাইয়ে দিয়ে এসেছি। এখন অল্প জ্বর আছে, তাও অফিসে আসতে চাইছিল, আমি ওকে জোর করে রেখে দিয়ে আসছি। সত্যি স্যার, আপনার ভাইটা বড্ড অবাধ্য, কারোর কোনো কথাই শোনে না, একদম ইগোওয়ালা। হ্যাঁ, কিছু বললে? কই কিছু না তো। আচ্ছা তাহলে চলো কাজ শুরু করা যাক।
তারপর ওরা কাজ করতে লাগলো। ইয়ানা তো পুরো সময় কেমন মনমরা হয়েছিল, যেন ওর শরীর এখানে কিন্তু মন অন্য কোথাও। অনেক অবশ্য এটা খেয়াল করেছে। আচ্ছা চাম, তোমার চাচু কোথায়? ওনাকে তো আজকে দেখছি না। ওহ চাচু, চাচুর তো অনেক জ্বর হয়েছে, তাই রুমে শুয়ে আছে। ডাক্তার দাদু এসে ওষুধ দিয়ে গেছে, তবুও একটু একটু জ্বর আছে, তাই শুয়ে আছে। ও আচ্ছা, বলছি কি তুমি একটু পড়ো, আমি এক্ষুনি আসছি। ওকে আচ্ছা, আসছি। আচ্ছা ঠিক আছে। ইয়ানা পরশের রুম থেকে বেরিয়ে আদ্রের রুমে গিয়ে উকি দিয়ে দেখলো আদ্র চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। ইয়ানা আস্তে করে রুমের ভেতরে গিয়ে দেখলো আদ্র ঘুমিয়ে রয়েছে। ইস, ওনার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, আর নাকটাও কেমন লাল হয়ে আছে। ওনার হয়তো বৃষ্টিতে ভেজার অভ্যেস নেই, তাই জ্বর চলে এসেছিল। তবুও ওনাকে বললাম যে তেল নিতে, নিলই না। এখন কেমন কষ্ট পাচ্ছে। তা তেলটা তুমিই দিয়ে দাও। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু দিতে পারিনি। এ কি আপু, তুমি কখন আসলে? যখন তুমি আমার দেবরকে দেখছিলে তখন। তা বলছি কি, এই যে আমি তেল গরম করে আনছি, তুমি না হয় দিয়ে দাও। আমি না বাবা, যদি রাগ করে। আরে রাগ করবে কেন? আর ও তো ঘুমিয়ে আছে। আর তাছাড়া তেল দিলে আরাম লাগবে, আর ওতেও আরো ভালো করে ঘুমাতে পারবে। কিন্তু আরে দাও তো, ও কিছু বললে আমি ওকে বকা দিব। তুমি দাও। দিই তাহলে। দাও। তারপর ইয়ানা অন্তরার কাছ থেকে তেলের বাটিটা নিয়ে আদ্রের মাথার কাছে বসে ওর দু হাতে তেল ঘষে নিয়ে আদ্রর গলায় বুকে দিয়ে দিল। বুকে দেওয়ার সময় ইয়ানার মুখ আদ্রের মুখের খুব কাছে ছিল। আদ্রের গরম নিঃশ্বাস সোজা গিয়ে ইয়ানার মুখে পড়ছিল। অন্তরা দূর থেকে তাকিয়ে ওদের দুজনকে দেখছিল। দুজনের মনেই দুজনকে নিয়ে কিছু একটা আছে, কিন্তু কেউ কাউকে সেটা বলবে না। কেউ হার মেনে কারো কাছে মাথা নত করবে না, তাহলে তো তাদের ইগো হার্ট হয়ে যাবে। আমাকেই কিছু একটা করতে হবে দেখছি। একি তুমি আদ্রকে এগুলো কি দিচ্ছ? আর ভাবি, ওই মেয়েটা আদ্রকে কি সব ভুলভাল জিনিস গায়ে লাগিয়ে দিচ্ছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? লিজা, এভাবে চেঁচাচ্ছ কেন? দেখছো তো আদ্র ঘুমাচ্ছে, আর ইয়ানা কোনো ভুলভাল জিনিস দিচ্ছে না। আমি ওকে এটা দিতে বলেছি। ইয়ানা আদ্রকে তেল মালিশ করে দিচ্ছে। কি তেল? ইয়াক! আদ্র যদি জানতে পারে ওকে তোমরা এসব ভুলভাল জিনিস দিচ্ছ, তাহলে কিন্তু ভীষণ রেগে যাবে। আপু, তেল দেওয়া হয়ে গেছে, আমি বরং যাই, পরশকে পড়াতে হবে। আর হ্যাঁ, লিজা ম্যাম, কাউকে তেল দিলে তার কোনো ক্ষতি হয় না, বরং ভালোই হয়। সেটা আপনি না বুঝলেও আমি বুঝি। আপু, আমি গেলাম রুমে, পরশ একা আছে। দেখলে ভাবি, মেয়েটা কিভাবে আমায় ইনসাল্ট করে গেল? ওর এত সাহস কিভাবে হয়? লিজা, এত রাগ করছো কেন? আচ্ছা শোনো, তোমাকে আমার একটা কথা বলার আছে। কি বলো? বিরক্তি নিয়ে বলল লিজা। বলছি যে অনেক তো হলো, তুমি আর কত আদ্রর জন্য অপেক্ষা করবে? আর আদ্রও তো বয়স কম হচ্ছে না। তাই আমি বলছি কি, তুমি তোমার মা বাবাকে আসতে বলো। এবার তোমাদের বিয়েটা বরং দিয়ে দেওয়াই ভালো। আমি অনেক আর মা বাবাকে বলবো। সত্যি বলছো ভাবি? ইস, তুমি তো আমাকে একদম খুশি করে দিলে। আমায় যে কি খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি এক্ষুনি যাচ্ছি মম আর ড্যাডকে ফোন করতে। আমি ওদের সামনের সপ্তাহে আসতে বলছি। আচ্ছা ঠিক আছে, যাও। এবার জমবে মজা। আসল খেলা তো এখন শুরু হবে। আমার কিউট দেবর মশাই। আদ্রের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল অন্তরা। ইয়ানা পরশকে পড়ানো শেষ করে সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুম পার করে কেবলই বেরোতে যাবে, তখনই শুনতে পেল অন্তরা বাড়ির সবাইকে বলছে আদ্র আর লিজার বিয়ের কথা। অন্তরার কথা শুনে অনেক সহ আদ্রের বাবা মা বলল, এইসব কি বলছো অন্তরা? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না লিজা কত মডার্ন? ও আমাদের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না। তোমার মা ঠিকই বলেছে অন্তরা। লিজা যতই বলুক ও আর্দ্রকে পছন্দ করে, তবুও আমার মনে হয় না ও পারবে। আরে ওকে তো একটা সুযোগ দিয়ে দেখতেই পারি আমরা, তাই না? আর ও সেই ছোট থেকে আদ্রকে পছন্দ করে। আমি লিজাকে বলেছি ওর বাবাকে ফোন করে আসতে। ওনারা মনে হয় সামনের সপ্তাহে আসবে। ইয়ানার দিকে আর চোখে তাকিয়ে বলল অন্তরা। কিন্তু অন্তরা, তুমি তো সেদিন বললে। অনেক সেদিন বলেছি তো কি হয়েছে?
আমি আজকে দেখেছি আদ্রর অসুস্থ হওয়ায় লিজা কতটা পাগল হয়ে গেছিল। ওদের কথা শুনে ইয়ানা ধূপধাপ পা ফেলে চলে গেল। আগুন লাগিয়ে দিয়েছি, এবার শুধু দেখার পালা কি হয়। কিন্তু অন্তরা আদ্র যদি রাজি না হয় তখন? আরে তোমাকে অত ভাবতে হবে না, আদ্রকে বোঝানোর দায়িত্ব আমার, তুমি এত চিন্তা করো না। আর হ্যাঁ, তোমার সাথে কথা আছে আমার। দেখো, যেটা ভালো মনে হয় করো। আদ্র বিয়ে করলেই হলো, নয়তো ও যা ছেলে দেখা গেল বিয়ে আর করলো না, আর আমাদের শেষ বয়সে ওর বউটাও দেখা হলো না। বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, আদ্রর বউ আমি আপনাকে দেখিয়েই ছাড়বো, তা আবার সুন্দরী বউ। বাঁকা হেসে বলল অন্তরা। অনেক তো হাঁ করে ওর বউয়ের দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে বেচারা কিছুই বুঝতেছে না। রাগে রাগে কোনো রিক্সা না নিয়ে হাঁটতে শুরু করেছে ইয়ানা, আর একা একাই বকবক করছে। কি ভাব, উনি বিয়ে করবে, কত শখ করুক গা, বিয়েটাতে আমার কি, আমি কেন এত ভাববো, ধুর ভালো লাগে না। উনি বিয়ে করবেটা কেন, বিয়ে না করলে কি হয় না, উনি বিয়ে করবেই। এভাবে নিজে নিজেই ভুলভাল বকছে আর হাঁটছে। ইয়ানার রাগে চোখে পানি চলে এসেছে। এভাবে হাঁটতে হাঁটতেই বাড়ি চলে এসেছে। পায়ের স্যান্ডেলটা ছুঁড়ে ফেলে ধপধপ করে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিয়ে শুয়ে পড়ল। কি রে, দরজা আটকে দিলি কেন? খাবি না? তুমি যাও তো আম্মু, খেয়ে শুয়ে পড়ো, আমি খাবো না, ভালো লাগছে না। খাবি না কেন? কি হয়েছে, মাথা ব্যথা করছে নাকি? আয় তেল দিয়ে দিই। আম্মু তুমি যাও প্লিজ, আমি খাবো না, ভালো লাগছে না। কি যে হলো মেয়েটার। আচ্ছা ঠিক আছে, তাহলে রুমের লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়। আরে কি হয়েছে, আমাকে এভাবে টেনে আনলে কেন? অনেক তুমি জানো না আমার এই অবস্থায় এভাবে টানাটানি করা নিষেধ। ও সরি, কিন্তু তুমি আমায় এটা বলো যে তোমার মাথার মধ্যে কি চলছে? তুমি হঠাৎ করে আদ্রর বিয়ে দিতে চাইছো কেন, তাও আবার লিজার সাথে? ব্যাপারটা কি বলো তো? আরে তুমি তো জানোই আদ্র আর ইয়ানার বিষয়টা, দুজন দুজনকে মনে মনে পছন্দ করে ঠিকই, কিন্তু বলছে না। আর আজকে আমি ইয়ানার সামনে আদ্রর বিয়ের কথা বলেছি, দেখবা ও সারা রাত ভেবে কালকে ঠিকই আদ্রকে ওর মনের কথা বলে দিবে। আর আমাদের আদ্র কালকে ওর বিয়ের কথা শুনলে ও ইয়ানাকে হারানোর ভয়ে নিজের মনে যা আছে সেটা বলে দেবে। আর এটাই আমার প্ল্যান। তুমি শিওর তো তোমার এই প্ল্যান কাজ করবে? ওরা দুজন দুজনের মনের কথা বলবে? আরে আমি 100% শিওর। আর তাছাড়া তুমি দেখলে না পরশের জন্মদিনের দিন ও তো ঝড় বৃষ্টির রাতে আদ্র কেমন ছুটে গিয়েছিল ইয়ানার কাছে। আবার আদ্র লিজার হাত ধরা ইয়ানা কেমন পা পুড়ে যাওয়ার অভিনয় করলো। এমন আরো অনেক কারণ আছে। আমি ওদের দুজনের চোখে একে অপরের জন্য ভালোবাসা দেখেছি। তুমি শুধু দেখতে থাকো কাল সকালে কি হয়। আমি তো শিওর আদ্র লিজাকে বিয়ে করার কথা শুনে সাফ মানা করে দিবে। অন্তরা এতটা শিওর হওয়া ভালো নয়, কিন্তু দেখো যেন হিতে বিপরীত না হয়ে যায়। সকালে আদ্র রেডি হয়ে নিচে নেমে সবার সাথে খাওয়ার টেবিলে বসলো, তাও আবার লিজার পাশে। এতে তো লিজা লজ্জায় মাথা তুলতে পারছে না। তখনই কবির বলল, আর্দ্র, তোর সাথে কিছু কথা ছিল। খেতে খেতে বলল আদ্র। হ্যাঁ বাবা বলো। বলছি যে আমরা সবাই ভেবেছি যে তোর এবার বিয়েটা করার দরকার। এবার কিন্তু তুই না করতে পারবি না, তাই আমরা লিজার বাবা মাকে আসতে বলেছি। কবিরের কথা শুনে আদ্রের গলায় খাবার আটকে গেল। হঠাৎ তোমাদের মাথায় আমার বিয়ের ভূত চাপলো কেন? আর তোমরা লিজার বাবা মাকেই বা আসতে বলছো কেন? কারণ আমরা ঠিক করেছি লিজার সাথেই তোর বিয়ে দেব, কেননা লিজা তোকে ছোটবেলা থেকেই চেনে জানে বোঝে, তাই আমরা ঠিক করেছি লিজাকেই তোর বউ করে আনবো। এদিকে তো লিজা লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। কবিরের কথা শুনে আদ্র জোরে বলল, হোয়াট? দেখেছো অনেক, আমি বলেছিলাম না আদ্র না করে দেবে। দেখেছো আমার কথা মিলল তো? আমি আগেই জানতাম। এখন দেখবা আদ্র ইয়ানার কথাটা বলবে। ফিসফিস করে অনেকের কানে বলল অন্তরা। অন্তরা তুমি একটু চুপ থাকবা, আগে দেখো তো আদ্র কি বলে। ওকে, তোমরা যখন ঠিকই করে নিয়েছো, কথা যখন দিয়েই ফেলেছো, তখন ঠিক আছে, আমি বিয়ে করে নেব। আমার খাওয়া শেষ, আমি আসছি। কথাটা বলে আদ্র অফিসের উদ্দেশ্যে চলে গেল। অন্তরা কেবল গ্লাসে জুস নিয়ে খাচ্ছিল। আদ্রের কথা শুনে জুসটা গলায় আটকে গেল। কাস্তে কাস্তে ভয়ে ভয়ে অনেকের দিকে তাকিয়ে দেখলো অনেক খাইয়া ফেলমো এমন একটা লুক নিয়ে অন্তরার দিকে তাকিয়ে আছে। এদিকে তো লিজা খুশিতে হাঁ করে আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে আছে।
ওর যেন বিশ্বাসই হচ্ছে না। অন্তরা ভয়ে ঠক গিলে বলল, এটা কি হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। এখন কি হবে তাহলে? কি যেন বলেছিলে? তুমি চোখ দেখে সব বুঝতে পারো, তুমি ওদের দুজনের চোখে ভালোবাসা দেখতে পাও, তোমার মাথায় অনেক বুদ্ধি, তোমার প্ল্যান 100% কাজ করবে। তো এখন এটা কি হলো? আর আমি কি করে জানবো যে তোমার ভাই এভাবে হ্যাঁ বলে দেবে? আমি তো ভেবেছিলাম ও সরাসরি না করে দিবে, কিন্তু ও যে এভাবে পাল্টি খেয়ে যাবে সেটা তো আমি বুঝিনি। এখানে আমার কি দোষ? এই জন্যই বলে মেয়ে মানুষের মাথায় কম বুদ্ধি। এখন দেখছি আমাকেই কিছু একটা করতে হবে। কি করবে? যাই করি না কেন, তোমার মতো এত ঘাটিয়া প্ল্যান করবো না। আগে তো অফিসে যাই, তারপর দেখি ইয়ানা আদ্রর বিয়ের কথা শুনে কি করে। আগে ইয়ানার মতিগতি বুঝি, তারপর যা করার করতে হবে। যা ইচ্ছা করো, তবে যে করেই হোক বিয়েটা আটকাতে হবে, নইলে ওই ঢঙ্গি মেয়েটা আদ্রর বউ হয়ে যাবে। অন্তরা দেখলো অনেক চোখ বড় করে ওর দিকে তাকিয়ে আছে, তাই আমতা আমতা করে বলল, যদিও বিয়ের ভূতটা বাবা মায়ের মাথায় আমি ঠিকই ঢুকিয়েছি। এক বাচ্চার বা হয়ে গেছে, আরেকজন আসবে আসবে ভাব, তবুই মেয়ের মাথায় বুদ্ধি হলো না, এখনো বাচ্চাই রয়ে গেল। কথাগুলো বলে অনেক রুম থেকে বেরিয়ে গেল। কেন যে পাকামিটা করতে গেলাম এই জন্যই বলে, বেশি বাড়াবাড়ি করতে নেই। আদ্র নিজের কেবিনে বসে আছে, ইয়ানা এখনো আসেনি। মেয়েটা আজকে এত লেট করছে কেন? আদ্র তখন থেকে হাঁসফাঁস করছে ইয়ানাকে দেখার জন্য। মূলত আদ্র দেখতে চায় আদ্রের বিয়ের খবরটা শোনার পর ইয়ানার কি রিয়াকশন হয়। আদ্রের ভাবনার মাঝে অনেক আদ্রের কেবিনে আসলো। কি রে তুই এই সময় আমার কেবিনে? কিছু বলবি? আদ্র, আমার তোর সাথে কিছু কথা ছিল। কি বল? বলছি কি, বিয়েতে তুই কি সত্যি রাজি? মন থেকে বলবে একদম। দেখ, মা বাবা বলেছে বলে তুই রাজি হয়েছিস, এমনটা হলে বল, আমি বাবাকে বুঝিয়ে বলবো। অনেকের কথার উত্তর দেওয়ার আগেই দরজায় কেউ নক করলো। আসতে পারি? ইয়ানা দরজা ঠেলে ভেতরে ঢুকে গিয়ে দেখলো আদ্র অনেক দুজনেই আছে। আদ্রকে দেখে মনের মধ্যে কেমন একটা জেদ চেপে বসলো, তাই কোনো কথা না বলে সরাসরি আদ্রের সামনে গিয়ে একটা কাগজ আদ্রের দিকে বাড়িয়ে দিল। আমার ছুটি লাগবে, আর এটা ছুটির দরখাস্ত। ভুরু কুচকে বলল আদ্র। এখন কোনো ছুটি দেওয়া যাবে না, অফিসে অনেক কাজ আছে। জানি আমি, এই জন্যই আমার এখন ছুটি চাই না। আজ থেকে ঠিক 7 দিন পর আমার 7 দিনের ছুটি লাগবে। ছুটি যখন এতদিন পর লাগবে, তখন এত তাড়াতাড়ি ছুটির আবেদন করার মানেটা কি? আগে থেকেই করে রাখলাম, পরে যদি না দেন তাই। ইয়ানার দেওয়া কাগজটাই চোখ বুলিয়ে বলল আদ্র। তা এতদিন ছুটি চাইছো কেন? কি দরকার? আমার বিয়ে, তাই ছুটি লাগবে। হয়ে গেল একেই, এটার এই ব্যবস্থা আবার এখন বেঁকে বসলো কোন দিকে যে যাই আমি। বোন চাইছে অন্তরাকে একেবারে কাঁচাই খেয়ে ফেলি, দুজনেই সমান, কেউ কারো থেকে কম না, হার কেউ মানবে না। শালার ইগো। বিড়বিড় করে বলল অনিক। হোয়াট আর ইউ ম্যাড? এসব কি বলছো? চেয়ার থেকে রেগে উঠে দাঁড়িয়ে বলল আদ্র। ঠিকই বলছি, এতে এত রিয়েক্ট করার কি আছে? আপনি বিয়ে করতে পারলে আমি পারবো না? আর তাছাড়াও আমার বিয়ের বয়স হয়েছে। একটা মেয়ের এভাবে বেশি দিন ঘরে থাকা লোকজন ভালো চোখে দেখে না। লোকজন মাই ফুট। এই, তোমার বয়স কত? হ্যাঁ, পিচ্ছি একটা মেয়ে। আর তাছাড়া তোমার এখনো অনার্স শেষ হয়নি, কেবল কয়েকদিন হলো একটা ভালো জব পেয়েছো। আগে ভালো করে নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ের ব্যাপারে ভাববে। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এইটুকু বুঝতে পারছো না? আর কত নিজের পায়ে দাঁড়াবো? আর আমি যথেষ্টই স্বাবলম্বী। আমি তো বলছি না যে বিয়ের পর আমি চাকরিটা করব না। যার সাথে আমার বিয়ে হবে সে বলেছে যে আমি বিয়ের পরেও চাকরি করতে পারবো। আর আপনি তো রিয়েক্ট করছেন কেন? আমার রিয়াক্ট করার যথেষ্ট কারণ আছে। একজন সচেতন নাগরিক হিসেবে তোমাকে ঠিক পথ দেখানো আমার দায়িত্ব। আমার ভাইটা সত্যি 1 নম্বরের গাধা, সচেতন নাগরিক। আরে গাধা, নিজের মনের কথাটা বল। আমি আমার ভালো বুঝি স্যার, আপনাকে বোঝাতে হবে না। আর হ্যাঁ, ছুটিটা আমার লাগবেই, আসছি আমি। দেখেছিস ভাইয়া, কত বড় ইডিয়েট একটা মেয়ে। আচ্ছা তুই বল, ওর কি বিয়ে করার বয়স হয়েছে? আমি কি জানি? তুই কি জানিস মানে? আর হ্যাঁ, তুই একটু আগে জিজ্ঞেস করলি না যে আমি এই বিয়েতে মন থেকে করছি কি না? তাহলে শোন, আমি বিয়েটা নিজের ইচ্ছায় আর মন থেকেই করছি। ওকে, এখন তুই যা, আমি একটু একা থাকতে চাই। দুটোই 1 নম্বরের ঘাট তেড়া। বিড়বিড় করে কথা বলে কেবিন থেকে বেরিয়ে গেল অনিক। ইয়ানা নিজের কেবিনে এসে চেয়ারে বসে মাথায় হাত রেখে রাতের কথা ভাবতে লাগলো। রাতে ইয়ানা দরজা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ শুয়েছিল। তারপর হঠাৎ কিছু মন করে শোয়া থেকে উঠে বসে চোখের পানিটা মুছে নিল।
রাগে শরীর জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে সব কিছু ভেঙে ফেলি। পাশ থেকে ফোনটা নিয়ে সোহাগের ফোনে কল দিল ইয়ানা। রাত তখন 10টার বেশি বাজে। সোহাগ কেবলই শুয়েছিল, চোখে ঘুম ঘুম ভাব আসতেই ওর ফোনটা বেজে উঠল। এত রাতে ফোন বাজায় একটু বিরক্ত হলো সোহাগ। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো ইয়ানা কল দিয়েছে। মুহূর্তে বিরক্তি মাখা মুখটা হাসিতে পূর্ণ হয়ে গেল। ইয়ানার কল কেটে দিয়ে নিজে কল ব্যাক করলো। হ্যালো, হ্যাঁ ইয়ানা, এত রাতে কল দিলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সোহাগ ভাইয়া বিয়ে করবেন আমায়? সোহাগের চোখে যাও বা ঘুমের রেস ছিল, ইয়ানার কথা শুনে তাও কেটে গেল। মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? রাত বিরাতে ফোন দিয়ে এভাবে মজা করছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো কথা, বলো বিয়ে করবে আমায়? এসব কি বলছিস তুই? এত রাতে কল দিয়ে এভাবে মজা করা মানে কি ইয়ানা? আমি মোটেও মজা করার মুডে নেই। আপনি বলুন আমায় বিয়ে করবেন কি না। যদি না করেন তাহলে আমি অন্য কাউকে। আরে না না, অন্য কাউকে বলবি কেন? আমি রাজি। সোহাগ যেহেতু ইয়ানাকে পছন্দ করতো, তাই এই সুযোগটা হাতছাড়া করলো না। আচ্ছা, তাহলে আমি সকালে মাকে বলবো। আগামী সপ্তাহে বিয়ে হবে, বড় কোনো অনুষ্ঠান হবে না। আমি ঘরোয়াভাবে বিয়েটা করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। ওকে, তাহলে এখন রাখছি। বর্তমান আমি কি রাগের বশে কোনো ভুল করলাম? তখনই আদ্র আর লিজাকে একসাথে কল্পনা করলো ইয়ানা, আর রাগে জিদ্দে বলল, না না, ঠিক করেছি। উনি যদি বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো। আমি ওনাকে দেখিয়ে দেব, শুধু উনি নয়, আমিও হাসি মুখে বিয়ে করতে পারি। কি বলছো এসব তুমি? তুমি ঠিক শুনেছো তো, ইয়ানা নিজে বলেছে যে ও বিয়ে করবে। তো কি আমি বানিয়ে বানিয়ে বলছি? যত সব এসব কিছু হয়েছে তোমার জন্য। ঝামেলা একটা বাঁধিয়ে বসে আছে, এখন না পারছি এদিক যেতে, না পারছি ওদিক যেতে। মহা মুসিবত, দুজনের একজনও বুঝে না। আরে আমি জানতাম নাকি যে আদ্রর বিয়ের কথা শুনে ইয়ানাও নাচতে নাচতে বিয়ে করতে চলে যাবে? হ্যাঁ, তুমি তো কিছুই জানো না। তুমি তো এটাও জানতে না যে আদ্র বিয়েতে রাজি হয়ে যাবে। এই বকো না তো। শোনো, আমি যা করেছি ভালো করেছি, এটার একটা পরিণতি দরকার ছিল। আর তোমার ভাই কেমন, নিজের মনের কথা না শুনে নিজের ইগোকে বেশি গুরুত্ব দেয়। আর তুমি জানো না, মেয়েদের লজ্জা বেশি, তারা আগে আগে কিছু বলে না, ছেলেদেরই আগে বলতে হয়। কিন্তু তোমার ভাই তো তা বলবেই না, গোয়ার একটা। এই বাজে কথা বলা বন্ধ করো তো। এখন ভাবো কি করে বিয়েটা আটকানো যায়। এটা ছাড়া আর কি বা করার আছে? পরশকে পড়ানো শেষ করে ইয়ানা রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই সামনে আদ্রের সাথে দেখা হয়ে গেল। লিজাকে এখন বাইরে দেখা যায় না। আদ্রের সাথে বিয়ে ঠিক হওয়ার পর নিজের রুমে বসে মুখে ফেস প্যাক লাগাতে ব্যস্ত। ইয়ানা আদ্রের দিকে তাকিয়ে আছে, আদ্রও ইয়ানার দিকে তাকিয়ে আছে, যেন দুজন মনে মনে কিছু বলতে চাইছে, কিন্তু মুখে বলতে পারছে না। কোথাও একটা বাধা পাচ্ছে। ইয়ানা চাচ্ছে আদ্র আগে বলুক, আবার আদ্র চাইছে ইয়ানা আগে বলুক। দুজনের নীরবতা ভেঙে আদ্র বলল, অভিনন্দন নতুন জীবনের জন্য। আশা করি আগামীতে অনেক ভালো থাকবে। ইয়ানা ভেবেছিল আদ্র অন্য কিছু বলবে, কিন্তু আদ্রের মুখে এমন কথা শুনে ভেতরে ভেতরে রাগে জিদ্দে বলল, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। আশা করি লিজা ম্যামের সাথে অনেক ভালো থাকবেন। তা তো বটেই, কিন্তু তুমি তো বললে না যে তোমার কার সাথে বিয়ে হচ্ছে, নাম কি তার? নিশ্চয়ই কোনো বখাটের সাথে হচ্ছে না, অনেক ভালো একজনের সাথে বিয়ে হচ্ছে। সে ভালো একটা চাকরি করে, ভালো পোস্টে আছে, আর সব থেকে বড় কথা হলো সে নিজের মনের কথা মুখে বলতে পারে। মানুষের মতো ইগোটাকে বড় করে দেখে না, বুঝলেন? সরুন এখান থেকে, বাড়ি যাব আমি। এই বলে ইয়ানা গটগট করে চলে গেল। আদ্র ওখানে দাঁড়িয়ে থাকলো। ও বুঝতে পারলো না ইয়ানা ওকে খুঁচা দিয়ে কথা বলে গেল। দেখেছো তোমার ভাইকে কেমন হাবার মতো দাঁড়িয়ে আছে? আজকেও মেয়েটাকে নিজের মনের কথা বলল না। এখন তোরা চুপ করো তো, বক বক করো না। এদের দুজনকে দেখে মনে হলো এরা দুজনের একজনও নিজেদের মনের কথা বলবে না। তাহলে এখন কি করব আমরা? কিছু করার নাই, আপাতত বিয়েটা দেখা ছাড়া। ইগো, এই ইগো শব্দটি ছোট হলেও অনেক কিছুই করতে পারে। যেমন ছোট্ট একটা সরি সম্পর্ক ভাঙতেও পারে, তেমনি আবার এই সরি আবার একটা সম্পর্ক জোড়া লাগাতেও পারে। ভালোবাসায় ইগো থাকতে নেই। ভালোবাসার মানুষের কাছে হার মেনে নিলে সেটা হেরে যাওয়া নয়, বরং সেখান থেকে আরও ভালোবাসার সৃষ্টি হয়। আদ্র চাইছে ইয়ানা আগে ওকে মনের কথা বলুক, আবার ইয়ানা তো মেয়ে, ও চাইছে আদ্র ওকে আগে ভালোবাসার কথাটা বলুক। কিন্তু দুজনের মধ্যে কেউ একজন যদি ইগোটাকে ছুঁড়ে ফেলে মনের কথাটা বলে দেয়,
তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু না, সেটা কেউই করবে না। অন্তরা সোফায় বসে নিজের হাতের নখ কামড়াচ্ছে আর ভাবছে কিভাবে বিয়েটা আটকানো যায়। তখনই ওখানে লিজার মম এলিনা এসে বলল, এই বলো না, আমাকে কোন শাড়িতে বেশি সুন্দর লাগবে? আমার একটা মাত্র বেবির বিয়েতে আমি আমার মন মতো সাজুগুজু করব। ভেবেছিলাম অনেক বড় করে অনুষ্ঠানে আমার বেবির বিয়ে দেব, কিন্তু সেটা আর হলো না। তবে সমস্যা নেই, ওদের প্রথম অ্যানিভার্সারিতে একটা বড় করে অনুষ্ঠান করব। আচ্ছা এখন বলো, আমার কোন শাড়িতে ভালো লাগবে? আমি মরছি আমার জ্বালায়, এ আবার কিসের মধ্যে কি বলছে? আর অত বড় একটা মেয়েকে বেবি বলছে? আজ বিয়ে দিলে কালকেই বাচ্চার মা হয়ে যাবে, সে নাকি বেবি? আরে কি হলো, তুমি অমন চুপ করে আছো কেন? বলো বলো, আর কিছুক্ষণ বাদেই তো বিয়ে। আমার তো মুখে এখনো ফেস প্যাক লাগানো হলো না। বিয়ে ওনার মেয়ের নাকি ওনার কে জানে। আচ্ছা বলছি যে আন্টি, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা শাড়ি পরে নিন না, আপনাকে সব শাড়িতেই সুন্দর লাগবে। ইউ নটি গার্ল, তুমি তো দেখছি কিছুই জানো না। তোমার কোনো পছন্দই নেই, থাকো তুমি। আমি আমার হাবিকে জিজ্ঞাসা করে আসি। এই হাফ মেন্টাল ফ্যামিলির মেয়েকে নাকি আদ্র বিয়ে করবে। ও আল্লাহ বাঁচাও। এখন আল্লাহ আল্লাহ করছো কেন? এই ঝামেলাটা বাঁধানোর আগে মনে ছিল না? তুমি জানো না এলিনা আন্টি লিজা ওরা কেমন? আর কত কথা শোনাবে? অনেক ভালো লাগছে না আমার। একটা ভুল না হয় করেই ফেলেছি, তাই বলে এত কথা শোনাবে তুমি? জানো না আমি অসুস্থ? মুখ ফুলিয়ে বলল অন্তরা। আর আমার বউ রাগ করছো কেন? আমি তো এমনি বলছি। আচ্ছা এখন এটা খেয়ে নাও, আমার আবার আদ্রুর কাছে যেতে হবে। তা তোমার সেই গুণধর ভাই কোথায়? দেখছি না তো কোথাও। হয়তো রুমেই আছে, তুমি খেয়ে নাও। আদ্র রুমের একবার এপাশ তো আবার ওপাশ এক নাগাড়ে হেঁটেই যাচ্ছে আর হাতে হাতে ঘষে নিজে নিজেই বলল, কি ইডিয়েট মেয়ে, বিয়েটা শেষমেশ করেই ছাড়ছে, আবার আমাকে কাট দেয়। কত বড় সাহস! আমার বিয়ের দিনই ওকে বিয়েটা করতে হলো। একবার সামনে পাই তখন গোছাবো মজা। কিন্তু ও তো বলেছে আগামী 7 দিন অফিসে আসবে না। ধ্যাৎ, মাথাটা কাজ করছে না, কি যে করবো। তখন শোকের বসে বিয়েতে কেন যে হ্যাঁ করলাম। হে আদ্র, বলো না আমি আজকে কোনটা পরবো? লেহেঙ্গা নাকি বেনারসি? কোনটাতে আমায় বেশ সুন্দর লাগবে? বলো না, বলো না। লিজা এখান থেকে যা, লিজা এখান থেকে যা তো। এমনিতেই ভালো লাগছে না, তার উপর মাথা খাস না তো আমার। রুম থেকে যা। এমন করছো কেন? বলো না, আজকের পর থেকে তো আমার সব কিছু তুমি পছন্দ করে দিবা, আর তোমারটা আমি। তুই হঠাৎ করে আমায় তুই থেকে তুমি বলছিস কেন? বুড়ো কুচকে বলল আদ্র। তুমি তো দেখি কিছু বুঝছো না। নিজের হবু বরকে কি কেউ তুই করে বলে? তাই আজ থেকে ঠিক করেছি আমি তোমাকে তুমি বলেই ডাকবো। তুই যাবি এখান থেকে? যত সব মাথা খারাপ করে দেয়। গেট আউট ফ্রম হিয়ার। আদ্রের চিৎকারে লিজা ভয় পেয়ে জলদি রুম থেকে বেরিয়ে গেল। বাহ, আমার মেয়েটার কত সুন্দর লাগছে, কারণ নজর যেন লেগে না যায়। দাঁড়া, একটা নজর টিকা লাগিয়ে দেই। জানিস তো মা, আমি আজকে বড় খুশি। অবশেষে তুই যে সোহাগকে বিয়ে করতে রাজি হবি, আমি তো ভাবতেই পারিনি। এতক্ষণে তো আপনার বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে মিস্টার আদ্র, হয়তো বিয়ে হয়েও গেছে। আপনি যদি বিয়েটা করতে পারেন তাহলে আমি নই কেন, আমিও আর কিছুক্ষণের মধ্যে অন্য কারোর হয়ে যাব। ইয়ানার ভাবনার মাঝে কেউ একজন বলল, বর এসে গেছে, বউকে নিয়ে ডাইনিং রুমে যেতে বলেছে। রাত হয়ে যাচ্ছে, তাই দেরি না করে বিয়েটা পড়িয়ে দিলেই ভালো হয়। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে তাই বেশি মানুষ নেই। এই তোরা ইয়ানাকে নিয়ে আয়, আমি বরং বাইরে গিয়ে দেখি কার কি লাগবে। এই বলে ইয়ানার মা বেরিয়ে গেল রুম থেকে। চল তোকে সোহাগ ভাইয়ের কাছে দিয়ে আসি। সত্যি ইয়ানা, তুই আজীবন জেদি রয়ে গেলি। কি হতো নিজের মনের কথাটা আদ্র ভাইয়াকে বলে দিলে? রোজা সব জানতো। আমি কেন বলবো? উনি বলতে পারে না, ওনার মুখ নেই। আর আমি একটা মেয়ে হয়ে কিভাবে আগে নিজের মনের কথা বলবো? নিজেকে নির্লজ্জ মনে হয়। আচ্ছা হয়েছে, এখন চল, আন্টি তোকে নিয়ে যেতে বলেছে। রোজা তুই যা, আমি একটু পরে আসছি। না, তোকে আমার সাথেই যেতে হবে। চল। আরে যা, কারেন্ট চলে গেল। এই কারেন্টের এখনই যাওয়ার ছিল? তুই একটু বস, আমি মোমবাতি নিয়ে আসছি। রোজা ইয়ানাকে রেখে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে শোরগোল শুনে যাচ্ছে। হঠাৎ করে এইভাবে কারেন্ট চলে যাওয়ায় রোজা মোমবাতি নিয়ে রুমে আসার আগেই কারেন্ট চলে আসছে।
রোজা মোমবাতিটা নিভি ইয়ানার রুমে গিয়ে দেখলো বিছানা খালি, রুমের মধ্যে কোথাও ইয়ানা নেই। তাই দেখে রোজা চিৎকার করে বাইরে এসে বলল, কে কোথায় আছো? ইয়ানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে ছাড়ুন আমায়, এভাবে গুন্ডাদের মতো তুলে এনেছেন কেন আমায় মিস্টার আদ্র? উফ, তুমি কি ভারী? দেখে তো মনে হয় না তুমি এত ভারী। কি খাও এত? আমার হাত ব্যথা হয়ে গেছে। তো আমি কি আপনাকে বলেছি যে আমায় তুলে আনুন? রেখে সরুন, আমায় বাড়ি যেতে হবে আজকে, আমার বিয়ে। নিজে তো বিয়ে করে বসে আছেন, এখন আমার বিয়ে আটকাতে এসেছেন কেন? না আমি বিয়ে করছি আর না তুমি। তবে এবার বিয়ে করব, তাও আবার তোমাকে। কি? আমি কখনোই আপনাকে বিয়ে করব না মিস্টার ইগোওয়ালা। তুমি বিয়ে করবা, সাথে তোমার খানও বিয়ে করবে। এই বলে আদ্র কাউকে ফোন করলো। ফোন করার কিছুক্ষণ পর একটা কার আসলো ওদের সামনে, আর কার থেকে যে নেমে আসলো তাকে দেখে তো ইয়ানার চোখ কপালে। এ কি আপনি? জি, কিউটি পাই না মানে তো থুরি পরশের কিউটি পাই। আর আমার ভাবি কোথায় ভাবলাম তোমার সাথে লাইন মারবো, তো আদ্র ভাই তো আর তা হতে দিল না। কোথায় বা দিল? আকাশ, বেশি বক বক না করে গাড়িতে গিয়ে বস আর গাড়ি স্টার্ট দে। কথাটা বলে আদ্র ফোনটা পকেটে রেখে আবার ইয়ানাকে কাঁধে তুলে নিল। ওকে ব্রো। ছাড়ুন আমায়, ডাকাত একটা। হঠাৎ করে মিস্টার আদ্রর কি এমন হলো যে উনি লিজা ম্যামকে বিয়ে না করে আমায় বিয়ে করার জন্য এমন করে তুলে আনলো?